পৃথিবীতে হঠাৎ করে নেমে আসে ঘন কুয়াশা, যেখানে আবির্ভাব হয় ভয়ঙ্কর সব এলিয়েনদের। তারা একের পর এক মানুষদের নির্মমভাবে হত্যা করতে থাকে। এই ধ্বংসযজ্ঞের মাঝে একদল মানুষ একটি সুপার শপে আটকা পড়ে, আর তাদের সাথে ঘটতে শুরু করে ভয়ানক সব ঘটনা। সত্যি বলছি, গল্পের শেষের অংশ দেখে আপনার বুক কেঁপে উঠবে। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় ভয়ঙ্কর এক ঝড়ের রাত। চারদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, একের পর এক বাজ মনে হচ্ছে আঘাত করেই যাচ্ছে। লেকের কিনার একটা বাড়িতে ডেভিড নামে একজনকে দেখানো হয়, যে কিনা একটা পেন্টিং করছিল। আসলে সে একজন আর্টিস্ট। পরের দিন সকালে একটা মুভির পেন্টিং করে তাকে দিতে হবে, সেজন্য সেই ঝড় তুফানের রাতে জেগে কাজ করছিল। তখনই ডেভিড চলে যায়। পরের দিন সকালে ঝড় থেমে গেলে ডেভিড বাইরে এসে দেখতে পায় তুফানের কারণে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এমনকি তার ঘরের সামনে বড় একটা গাছ পড়ে আছে। গাছটির একটা শাখা তার ঘরের জানালা ভেঙে ঘরের ভিতরে গিয়ে পড়েছিল, যার কারণে তার করা পেন্টিং এর সাথে ঘরে থাকা সমস্ত খাবার দাবারের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে আরেকটা গাছ তার বোট হাউসে পড়ে গিয়েছে, যার কারণে তার বোট হাউসটা পুরোপুরি ভেঙে গিয়েছে। কিন্তু এত কিছুর পরেও ডেভিড এটা ভেবে শান্তি পাচ্ছিল যে তার পরিবার সুরক্ষিত আছে। তখনই ডেভিড এবং তার স্ত্রী দেখতে পায় লেকের মাঝখানে ঘন কুয়াশার মতো কিছু একটা তৈরি হয়েছে। ডেভিড চিন্তা করে হয়তো অতিরিক্ত ঝড়ের কারণে এই কুয়াশার সৃষ্টি হয়েছে। কিন্তু এই ব্যাপারটা একটু অদ্ভুত ছিল, কারণ এত ঝড়ের পর পাহাড়ের উপর কুয়াশা থাকাটা স্বাভাবিক, কিন্তু এই কুয়াশা লেকের মাঝখানে কিভাবে আসলো? তাও আবার এতটাই ঘন যে এক হাত দূরে কি আছে তাও দেখা যাচ্ছিল না। কিন্তু ডেভিড এসবের পাত্তা দেয় না। সে ওই সময় তার প্রতিবেশী নর্টনের কথা ভাবছিল, কারণ নর্টনের জমিতে থাকা গাছটি তার বোট হাউসের উপর পড়েছে। গাছটি আগে থেকেই শুকিয়ে গিয়েছিল। ডেভিড অনেকবার গাছটি কাটার কথা বলার পরেও নর্টন কোনো পাত্তাই দেয়নি, আর এই কারণে ডেভিডের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তাই ডেভিড এসব বলার জন্য যখন নর্টনের কাছে আসে, তখন সে দেখতে পায় নর্টন নিজে একটা উপড়ে পড়া গাছ কাটার চেষ্টা করছে, এবং সে খুবই বিরক্ত, কারণ সেই গাছটি তার গাড়ির উপর গিয়ে পড়েছিল। যদিও এইসব দেখে ডেভিড মনে মনে খুশি হয়, তবুও সে নর্টনের জন্য দুঃখ প্রকাশ করে এবং সেখান থেকে চলে যেতে থাকে। নর্টন তাকে বলে যদি সে সুপার শপে যায় তাহলে তাকেও সাথে নিতে, কারণ তার এই গাড়ি দিয়ে সে যেতে পারবে না। ডেভিডের খাবার দাবার নষ্ট হয়ে যাওয়ার কারণে তারও সুপার শপে যাওয়া দরকার ছিল। তারপর ডেভিড তার স্ত্রীর থেকে যা যা লাগবে তার সবকিছুর লিস্ট নিয়ে ছেলে বিলি এবং প্রতিবেশী নর্টনকে নিয়ে বেরিয়ে পড়ে সুপার শপে যাওয়ার জন্য। কিছুটা দূরে যেতেই অনেকগুলো মিলিটারি গাড়ি তাদের পাশ দিয়ে যেতে দেখে। এইসব দেখে নর্টন বলে মনে হচ্ছে তারা তাদের মিলিটারি ক্যাম্পের দিকে যাচ্ছে, যেটা লেকের পাড়ে পাহাড়ের দিকে অবস্থিত। সেখানে দ্য অ্যারোহেড নামে একটি গোপন প্রজেক্টের উপর কাজ চলছে। নর্টন বলে, তুমি তো এখানকার নাগরিক, তুমি কি জানো তারা গোপনে কোন বিষয়ে কাজ করছে? ডেভিড বলে, আমি শুনেছি সেখানে সায়েন্টিস্টরা মিলে একটা পারমাণবিক ডিফেন্স সিস্টেমের উপর রিসার্চ করছে। এটা শুনে নর্টন বলে, তুমি প্রতিবেশী মিস এডনার কথা শুনোনি? সে বলেছিল মিলিটারিরা একটি ক্রাশ হয়ে যাওয়া এলিয়েন স্পেসশিপের সোর্স পেয়েছে। সেখানে 3টা বরফে জমা এলিয়েনও ছিল। সে মনে করে মিলিটারিরা এই এলিয়েনদের উপর রিসার্চ করছে। এইসব শুনে ডেভিড মজা করে বলে, মিস এডনার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই। এভাবে হাসি ঠাট্টা করতে করতে তারা সুপার শপে পৌঁছে যায়। সকালে সুপার শপে অনেক ভিড় ছিল, এবং কাল রাতে ঝড়ের কারণে সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। এটা একটা ছোট শহর ছিল, তাই সেখানকার শপের সমস্ত কর্মচারী আর আশেপাশের লোকজনদের সাথে ডেভিডের পরিচয় ছিল। সেখানে বিলের একজন স্কুল টিচারও জিনিসপত্র নিতে এসেছিল। ডেভিড বিলের টিচারের সাথে জিনিসপত্র নেয় ব্যস্ত ছিল। তখনই 3জন লোক সেখানে চলে আসে, যারা কিনা মিলিটারিতে কাজ করে। তারা কিছুটা চিন্তিত ছিল এবং জিনিসপত্র নেয়ার বাহানায় তারা সেখানে লুকানোর চেষ্টা করছিল। তখন মিলিটারির আরেক অফিসার সেখানে এসে তাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? তোমরা জানো না শহরে ইমার্জেন্সি অ্যালার্ট করা হয়েছে? এখনই তোমাদেরকে কাজে যেতে হবে। যদিও তারা 3জন বলছিল আমরা 10 দিনের ছুটিতে আছি, কিন্তু অফিসার তাদের কোনো কথাই শুনছিল না। উল্টো তাদেরকে বলে, আমি পাশের মেডিকেল স্টোরে যাচ্ছি, আসার আগে তোমাদেরকে যেন আমার জিপে দেখতে পাই। এই আদেশ দিয়ে অফিসার সেখান থেকে চলে যায়। ডেভিড দূর থেকেই সবকিছুই দেখছিল। ঠিক তখনই পুরো শহরে সাইরেনের আওয়াজ বাজতে থাকে। ডেভিড সহ সমস্ত মানুষ সুপার শপের বাইরের দিকে তাকিয়ে দেখে পুরো শহরে যেন থমথমে অবস্থা বিরাজ করছে। তখনই ডেন নামে একটা বয়স্ক লোক দৌড়ে শপের ভিতর চলে আসে। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। দেখে মনে হচ্ছে সে ভীষণ ভয় পেয়ে আছে, এবং সে বলতে থাকে ওই কুয়াশার মধ্যে কিছু একটা আছে যেটা তার বন্ধুকে মেরে ফেলেছে। এটা বলতেই পুরো শহরটা ঘন কুয়াশা ছেয়ে যায়। এসব দেখে একজন লোক দৌড়ে তার গাড়ির দিকে যেতে থাকে, কিন্তু গাড়িতে ঢোকার আগেই ঘন কুয়াশা তাকে দেখে ফেলে। তখনই লোকটির আত্মচিৎকার সেখানে ভেসে আসে। এইসব দেখে ভয় পেয়ে সবাই স্টোরের দরজা আটকে দেয়। ঘন কুয়াশা স্টোরের চারপাশে ঢেকে ফেলেছিল। কুয়াশাগুলো এতটাই ঘন ছিল যে কেউই বাইরে কিছু দেখতে পারছিল না। কেউ বুঝতে পারছিল না এত কুয়াশা আসলে কোথা থেকে আসলো। তখনই একজন লোক বলে ওঠে, আমার মনে হয় এগুলো কোনো ধোঁয়া।
পাশে যে ফ্যাক্টরি আছে সেখান থেকে হয়তো কোনো কেমিক্যাল লিক হয়েছে। লোকটা এসব বলতে বলতেই ওখানকার মাটি কাঁপতে থাকে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। সবাই ফ্লোরে শুয়ে পড়ে। এদিকে ডেভিড বিলিকে সামলানোর চেষ্টা করছিল। তারপর হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। কেউ এটাকে ভূমিকম্প বলছিল, আবার কেউ বলছিল কেমিক্যালের ধামাকা। এমনকি একজন মহিলা তো এটাকে কিয়ামতের দিনও বলছিল। তার মতো ঈশ্বর হয়তো মানুষদেরকে তাদের খারাপ কর্মের শাস্তি দিচ্ছে। তখন সেখানকার ম্যানেজার এই সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে এখানে থাকতে বলে। কিন্তু একজন মহিলা সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য জেদ করতে থাকে, কারণ তার বাচ্চাদের জন্য টেনশন হচ্ছিল। তার বাচ্চারা বাসায় একা ছিল। সে সবাইকে অনুরোধ করে কেউ যেন তাকে বাসায় পৌঁছে দেয়, কিন্তু এই অবস্থায় কেউ বাইরে যেতে চায় না। সবাই তাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কারো কথা না শুনেই বাইরে চলে যায়। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু সেই ঘন কুয়াশা তখনও চারদিকে ছেয়েছিল। স্টোরের সব লোকজন অস্থির হয়ে উঠেছিল। এদিকে ডেভিড তার স্ত্রীর কথা চিন্তা করছিল। সে বিলের টিচার আইরিন এবং আরও কিছু মানুষজনদের সাথে একপাশে বসেছিল। সেখানে আইরিন বিলের নতুন টিচার অ্যামান্ডার সাথে ডেভিডের পরিচয় করিয়ে দেয়। সে অল্প কিছুদিন আগেই এই শহরে এসেছে। তখন স্টোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অলি সেখানে চলে আসে এবং বিলির অবস্থা জিজ্ঞেস করতে থাকে। তখন ডেভিড তার কাছে তার ছেলে বিলির জন্য একটা ব্ল্যাঙ্কেট চায়। অলি জানায় ব্ল্যাঙ্কেট স্টোরের পেছনে, অর্থাৎ যেখানে সবকিছু মজুত করে রাখা হয় সেখানে পাওয়া যাবে। এটা শুনে ডেভিড কিছুক্ষণের জন্য বিলিকে তার টিচারের কাছে রেখে শপের পেছনে চলে আসে। তখন সে দেখতে পায় সেখানকার জেনারেটর অনেক বেশি গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। তাই ডেভিড দ্রুত জেনারেটর অফ করে দেয়। তখন সেখানে অনেক বেশি অন্ধকার হয়ে যায়। ডেভিড অলিকে এসব বলার জন্য স্টোরে ফেরত যেতে থাকে। তখন একটি অদ্ভুত শব্দে সে সেখানে থেমে যায়। ডেভিড পেছনে ঘুরে তাকাতেই দেখতে পায় কোনো একটা জিনিস স্টোরের শাটার ভেঙে ভেতরে আসার চেষ্টা করছে। এটা দেখে ডেভিড দৌড়ে ভেতরে চলে যায় এবং অলিকে বলে বাইরে কিছু একটা আছে যেটা ভেতরে আসার চেষ্টা করছে। অলির সাথে সাথে সে মেকানিকদের এবং তার সাথে একটা স্টোরের ছেলেকে নিয়ে সেখানে চলে আসে। কিন্তু তখন সেখানে সবকিছু একদম নর্মাল ছিল। তাই অলি ডেভিডকে বলে মনে হয় তোমার কোনো ভুল হয়েছে। তখন একজন মেকানিক জেনারেটরটি আবার চালু করে দেয়। তখন সেখান থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছিল, সাথে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। মেকানিক বলে জেনারেটরের এক্সজস্ট পাইপের মধ্যে কিছু একটা ঢুকে আটকে গেছে, আর এই গন্ধ সেটা থেকেই আসছে, যার ফলে জেনারেটর গরম হয়ে এমন ধোঁয়া সৃষ্টি হয়েছে। মেকানিক বলে এখন এই এক্সজস্ট পাইপ পরিষ্কার করতে হবে, কিন্তু এক্সজস্ট পাইপ স্টোরের বাইরে রাখা ছিল, যার জন্য তাকে শাটার খুলে বাইরে যেতে হবে। কিন্তু ডেভিড ছেলেটিকে বাইরে যেতে বারণ করে। ডেভিড বলে বাইরে গেলে সেখানে থাকা জিনিসটা ভেতরে চলে আসবে এবং সেটা সবাইকে মেরেও ফেলতে পারে। ডেভিডের মুখে এমন কথা শুনে সবাই হাসতে থাকে। তারা ডেভিডকে বলে ডেভিড হয়তো কোনো কুকুর অথবা বিড়ালের শব্দ শুনতে পেয়েছে। যদিও অলির ডেভিডের উপর বিশ্বাস ছিল, অলি তাদেরকেও শাটার খুলতে বারণ করে, কিন্তু তারা কোনো কথাই শুনে না। মেকানিক জেনারেটর অন করার সাথে সাথেই স্টোরের ছেলেটি অটোমেটিক বাটনে চাপ দিয়ে শাটার হালকা উপরে উঠিয়ে নেয়। আর তখনই লম্বা একটা সুরের মতো কিছু একটা ছেলেটির পা পেঁচিয়ে বাইরের দিকে টেনে নিয়ে যেতে থাকে। এইসব দেখে মেকানিকরা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু ডেভিড তখনই ছেলেটিকে ধরে ফেলে এবং তাকে সেই জন্তুটির থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু তখনই বাইরে থেকে আরও অনেকগুলো জন্তু ভেতরে চলে আসে। জন্তুগুলোর গায়ে কাটার মতো কিছু একটা ছিল, যার সাহায্যে জন্তুগুলো ছেলেটির পায়ের চামড়া উঠিয়ে ফেলে। ডেভিড মেকানিকদের সাহায্যের জন্য ডাকে, কিন্তু তারা ভয়ে তাদের জায়গা থেকে একটু নড়ছিল না। তখন অলি বিশাল একটা কুড়াল নিয়ে জন্তুটার উপর আঘাত করার আগেই জন্তুটা ছেলেটিকে বাইরে টেনে নিয়ে যায়। তখনই বিশাল বড় আরও একটা জন্তু ভিতরে চলে আসে এবং সেখানে থাকা খাবার খেতে থাকে। এইসব দেখে ডেভিড অলিকে দ্রুত শাটার বন্ধ করতে বলে। অলি শাটার বন্ধ করার সুইচ চাপলেই শাটার ধীরে ধীরে নিচে নামতে থাকে, যার ফলে জন্তুটি বাইরে চলে যেতে থাকে। তখন ডেভিড কুড়ালটি হাতে নিয়ে একটি জন্তুকে কেটে ফেলে এবং তখন শাটারটিও বন্ধ হয়ে যায়। তারপর ডেভিড রাগে সে মেকানিকদের মারা শুরু করে, কারণ সে মানা করার পরেও তারা ছেলেটিকে শাটার খুলতে বলেছিল, কিন্তু অলি ডেভিডকে শান্ত করে। এখন ডেভিড এটা ভেবে চিন্তিত ছিল যে সে জন্তুটা আসলে কত বড়, যার কিনা এত বড় বড় সুর ছিল। তারপর ডেভিড অলি এবং মেকানিকদের সাথে নিয়ে স্টোরের ভেতর চলে আসে এবং সবাইকে বলে যে কুয়াশার ভিতর অনেক ভয়ানক জন্তু লুকিয়ে আছে। এসব শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডেভিডের প্রতিবেশী নর্টন এবং সেখানে উপস্থিত থাকা কিছু লোকজনের মনে হয় ডেভিড কিছু মানুষদের সাথে মিলে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। স্টোরের ম্যানেজারও এই কথা শুনে হাসতে থাকে। তখন ডেভিড বলে যাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তারা চাইলে গিয়ে দেখে আসতে পারে। তারপর ম্যানেজার ডেভিডের সাথে গিয়ে সেখানে থাকা কাটা সুরটা দেখতে পায়। কেটে ফেলার পরেও সেটা তখনও নড়াচড়া করছিল। তারপর দেখতে দেখতেই সুরটা তাদের সামনেই গলে যায়। এইসব দেখে ম্যানেজার অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ম্যানেজারও ডেভিডের কথা বিশ্বাস করে। এইদিকে ডেভিড এটা ভেবে ভয় পাচ্ছিল যে সে জন্তুটা যেন স্টোরের ভেতর চলে না আসে, কারণ স্টোরের সামনে কাচের দেয়াল ছিল। ডেভিড এবং স্টোরের লোকজন মিলে দেয়ালটাকে আরো মজবুত করার জন্য সেখানে ভারী ভারী চাল ও ডালের বস্তাগুলো রেখে দেয়। এইসব কাজে ডেন নামের সে বুড়ো লোকটা ডেভিডকে অনেক সাহায্য করছিল, যে কিনা সর্বপ্রথম আহত অবস্থায় স্টোরের ভেতর আশ্রয় নিয়েছিল। ডেন তখন ডেভিডকে বলে বাইরে যেটাই আছে তা অনেক বেশি ভয়ানক, আর সেটাকে প্রতিহত করতে হলে
আমাদের অবশ্যই বন্দুকের প্রয়োজন পড়বে। তখন অ্যামান্ডা তার ব্যাগ থেকে একটা পিস্তল বের করে দেয়, যেটা সে নিজের সুরক্ষার জন্য সবসময় তার কাছেই রাখত। এখন তাদের কাছে পিস্তল তো ছিল, কিন্তু সমস্যা হলো সেখানে থাকা কেউই পিস্তল দিয়ে নিশানা লাগাতে জানতো না। তখন ওলি সে পিস্তলটা নিয়ে বলে নিশানাবাজিতে সে স্টেট চ্যাম্পিয়ন ছিল। তখনই কারমোডি নামের একজন মহিলা সেখানে বাইবেল পড়া শুরু করে দেয়। সে সবাইকে বলতে থাকে এখানে যা কিছুই হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে। বাইবেলের 15 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আগেই বলা হয়েছে। বাইবেলে লেখা আছে, যখন চার্চ ঈশ্বরের মহিমা এবং শক্তির ধোঁয়ায় ভরে গিয়েছিল, তখন 7 অ্যাঞ্জেলস তাদের প্রকোপ ফলানো শুরু করে এবং কেউই চার্চে প্রবেশ করতে পারেনি যতক্ষণ না 7 অ্যাঞ্জেলসের প্রকোপ থেমে গিয়েছিল। কারমোডি আরও বলে, পৃথিবীতে পাপ এতটাই বেড়ে গেছে যে স্বয়ং ঈশ্বর পাপীদের উপর ক্রোধ দেখাচ্ছে, আর এসব থামানোর কেবল একটাই উপায় আছে, আমরা সবাই যেন ঈশ্বরের নিকট চলে আসি। ঈশ্বর চায় আমরা আমাদের রক্ত দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করি। যেভাবে ইব্রাহিম তার সন্তানকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে তার ভালোবাসা দেখিয়েছিল, সেভাবে আমাদেরও ঈশ্বরকে আমাদের ভালোবাসা দেখাতে হবে, তখনই সবকিছু ঠিক হয়ে যাবে। এইসব কথা শুনে অ্যামান্ডা রেগে গিয়ে কারমোডিকে থাপ্পড় দিয়ে বলে, সবাইকে ভয় দেখানো বন্ধ করো। কারমোডি তখন বলে, আজ সন্ধ্যার মধ্যে তোমরা সবাই ঈশ্বরের ক্রোধে ধ্বংস হয়ে যাবে, তখন তোমরা সবাই ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাইবে এবং আমার কাছে আসবে। কিন্তু কারমোডির কথায় কেউ কোনো গুরুত্ব দেয় না। এইদিকে ডেভিডের প্রতিবেশী নর্টন ও কিছু লোকজন এইসবে বিরক্ত হয়ে বাইরে গিয়ে তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভিড তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কিছুতেই মানছিল না। তখন ডেভিড তাদেরকে একটা রশি দিয়ে বলে, ঠিক আছে, যেহেতু তোমরা যেতেই চাচ্ছ যাও, কিন্তু আমাকে একটা সাহায্য করো। এই রশিটা তোমার কোমরে বেঁধে নাও। যদি বাইরে কোনো সমস্যা না হয় এবং তোমরা বেঁচে যাও, তাহলে 300 ফিট যাওয়ার পর এই রশিটা কেটে দিও। আর এইভাবে এখানে থাকা সবাই বুঝতে পারবে বাইরে যাওয়াটা আসলে কতটা নিরাপদ। কিন্তু নর্টন সেটা মানা করে দেয়। তখন সেখানে থাকা একটি লোক বলে, আমি এই কাজটি করতে চাই। আমি কোমরে রশি বেঁধে বাইরে যাব, কিন্তু এখান থেকে পালানোর জন্য না। বাইরে থাকা আমার গাড়িতে একটি শর্টগান আছে, সেটি আনতে, কারণ ওই বন্দুকটি এখন আমাদের অনেক কাজে আসবে। তখন লোকটি তার কোমরে রশি বেঁধে নর্টন ও তার লোকজনদের সাথে বাইরে বেরিয়ে যায়। কয়েক কদম যাওয়ার পর তারা কুয়াশায় মিলিয়ে যায়। লোকটি অনবরত কোমরে বাঁধা রশিটি সামনে টেনেই যাচ্ছিল। তখনই হঠাৎ রশিটির মধ্যে অনেক জোরে টান অনুভব হয়। 5 জন মিলে টেনেও রশিটি আটকাতে পারছিল না। একটু পর রশিটি একদম ঢিল হয়ে যায়। ডেভিড এবং অন্যরা যখন রশিটা টানতে থাকে, তখন একটা পর্যায়ে দেখে রশিটির মধ্যে রক্ত মাখা এবং রশিটির সাথে শুধু ওই লোকটির পা ফেরত এসেছে। এরকম ভয়ানক দৃশ্য দেখে ওইখানে থাকা সমস্ত লোক অনেক আতঙ্কিত হয়ে পড়ে। এইসবের মধ্যে রাত হয়ে যায়। শপের মধ্যে কোনো ইলেকট্রিসিটি ছিল না, এজন্য ডেভিড এবং তার সাথীরা ইমার্জেন্সি লাইট নিয়ে সেখানে পাহারা দিচ্ছিল। তখনই একজন লোক কাচের দেয়ালের পাশে বসে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিছু একটা খাচ্ছিল, আর বাইরে থেকে অনেক বড় একটি পোকা কাচের মধ্যে এসে বসে। এটা দেখে লোকটি ভয়ে নিচে পড়ে যায়। পোকাটা দেখতে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল। আলোর প্রতি আকর্ষিত হয়ে পোকাটি সেখানে এসেছিল। পোকাটি পৃথিবীতে থাকা অন্য পোকামাকড়ের চেয়ে অনেক বেশি বড় ছিল এবং সেটার লেজের মধ্যে হুল ছিল। তখনই একের পর এক সেই বড় পোকাগুলো কাচের উপরে এসে বসতে থাকে। সবাই এই অদ্ভুত পোকাগুলোকে দেখতে পায়, আর ঠিক তখনই প্রাচীন ডাইনোসরের মতো দেখতে অদ্ভুত একটা প্রাণী সেখানে এসে সেই পোকাগুলোকে একের পর এক আক্রমণ করে খেতে থাকে। প্রাণীগুলোকে অনবরত কাচের মধ্যে আঘাত লাগার ফলে সেখানের কাচের দেয়ালটি ভেঙে যায়, যার ফলে সেখান দিয়ে পোকাগুলো ভিতরে ঢুকতে থাকে। সবাই ঝাড়ু এবং লাঠি দিয়ে সে পোকাগুলোকে মারতে থাকে, কিন্তু তখনই একটি পোকা এসে একটি মেয়ের গলায় হুল ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে মেয়েটির গলা ফুলে সে সেখানেই মারা যায়। এদিকে ভয়ানক জন্তুগুলো ভিতরে ঢুকে পড়ে এবং একটি লোকের ঘাড়ের মাংস ছিঁড়ে খেতে থাকে। এইসব দেখে ডেভিড একটি মপের মধ্যে আগুন লাগিয়ে সেই জন্তুটাকে মারার চেষ্টা করতে থাকে। ডেভিডের দেখা দেখি অন্য একটি লোকও এটা করতে যায়, কিন্তু অসাবধানতার কারণে সে নিজেই আগুনে পুড়ে যায়। অন্যদিকে একটি পোকা কারমোডির শরীরে গিয়ে বসে। কারমোডি ভয়ে সেখানে জমে যায় এবং সে প্রার্থনা করতে থাকে। সে কোনো নড়াচড়া না করার কারণে পোকাটি তার কোনো ক্ষতি করে না এবং তার শরীর থেকে উড়ে চলে যায়। এইসব দেখে কারমোডি ভাবতে থাকে সে হয়তো ঈশ্বরের প্রকৃত বান্দা, তাই সে পোকাটি তাকে ছেড়ে দিয়েছে। এদিকে ডেভিড এবং অ্যামান্ডা মিলে সে জন্তুটাকে মেরে ফেলে, কিন্তু এখন আরেকটা জন্তু সেখানে ঢুকে পড়ে এবং ডেভিডের ছেলের দিকে ধীরে ধীরে এগুতে থাকে। ভাগ্য ভালো থাকায় ওলি তার বন্দুকটি বের করে সে জন্তুটিকে গুলি করে মেরে ফেলে। এভাবে সমস্ত পোকা এবং জন্তুগুলোকে মেরে ফেলার পর তারা সবাই মিলে টেপ এবং প্লাইবোর্ড দিয়ে ভাঙা দেয়ালকে ভালোভাবে ঢেকে দেয়। এরপর সবাই একটু শান্তি পায়। এদিকে এখন কিছু মানুষের কারমোডির উপর বিশ্বাস হতে থাকে। ঈশ্বর হয়তো পাপীদের শাস্তি দেওয়ার জন্য সে পোকাগুলোকে পাঠিয়েছে। এইসব ভেবে সবাই অনেক ভয় পেতে থাকে এবং কারমোডিকে ঈশ্বরের প্রকৃত বান্দা ভেবে তার স্মরণে যেতে থাকে। এমনকি একজন মহিলা তো ঈশ্বরের বিনাশের কথা ভেবে নিজের জীবনে নিয়ে নেয়। অন্যদিকে যে লোক আগুনে পুড়ে গিয়েছিল সে লোকটি মৃত্যুর জন্য ভিক্ষা চাইতে থাকে। এই সমস্ত ঘটনা ডেভিড এবং তার সঙ্গীদের চিন্তায় ফেলে দিয়েছিল। তখনই ডেভিড সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা পাশের মেডিকেল স্টোরে গিয়ে সেখান থেকে আহত লোকদের জন্য
কিছু মেডিসিন নিয়ে আসবে, তারপর তারা সেখান থেকে কোনো নিরাপদ স্থানে চলে যাবে। তখন একজন বলে ওঠে, আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানে অনেক খাবার আছে, আমরা অনেকদিন এখানে সার্ভাইভ করতে পারবো। কিন্তু ডেভিড বলে, খাবার থাকলেও এই জায়গাটা মোটেও সিকিউর না, এখানকার দেয়াল কাচের তৈরি, ও জন্তুগুলো খুব সহজেই স্টোরের ভেতর চলে আসবে এবং আমাদের সবাইকে মেরে ফেলবে। অন্যদিকে মিসেস কারমোডি ঈশ্বরের নাম নিয়ে লোকজনদের ভয় দেখাচ্ছে। ডেভিড আরও বলে, তোমরা তো শুনতেই পাচ্ছ, সে বলির কথা বলছে। এভাবে যদি লোকজন তার কথা বিশ্বাস করতে থাকে, না জানি কখন সে কার বলি দিয়ে ফেলবে। হতে পারে তোমাদের মধ্যে কাউকে অথবা আমার ছেলেকে। যেভাবে হোক আমাদের এখান থেকে বের হতেই হবে। আমার গাড়িতে 8 জন যেতে পারবে। যদি আমরা কোনোভাবে আমার গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো, কিন্তু তার আগে আমাদের মেডিসিন আনতে যেতে হবে। একথা বলে ডেভিড তার সঙ্গীদের রাজি করে ফেলে। ডেভিড সেখানে থাকা একজন মিলিটারি অফিসারকে তাকে সাহায্য করতে বলে, যারা কিনা এতক্ষণ বসে শুধু তামাশাই দেখছিল। দুজন মানা করলেও একজন মিলিটারি সদস্য ডেভিডের সাথে যাওয়ার জন্য রাজি হয়। তারপর তারা সবাই বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই কারমোডি তাদের সামনে এসে পড়ে এবং বলতে থাকে, তোমরা অনেক বড় ভুল করতে যাচ্ছ। ওই জন্তুগুলো তোমাদের সাথেই এখানে চলে আসবে, যার কারণে আমাদের সবার জীবন ঝুঁকিতে পড়বে। তাই আমি তোমাদের কোনোভাবেই বাইরে যেতে দিতে পারবো না। কারমোডির এসব কথায় কিছু লোকজন তার সাপোর্ট করছিল। তখনই সেখানে থাকা স্কুল টিচার কারমোডির মাথায় একটি ক্যান ছুঁড়ে মারে এবং তার মুখ বন্ধ করে দেয়। তারপর ডেভিড তার সঙ্গীদের নিয়ে মেডিকেল স্টোরের উদ্দেশ্যে ঘন কুয়াশার মধ্যে বেরিয়ে পড়ে, যেখানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। সবাই হাতে লাঠি কুড়াল নিয়ে সামনে এগোতে থাকে। অবশেষে সবাই মেডিকেল স্টোরের ভেতর পৌঁছে যায়। মেডিকেল স্টোরের দরজা খোলা দেখে ডেভিড সবাইকে সাবধান থাকতে বলে। এসবের মধ্যে সবাই মেডিসিন সংরক্ষণ করতে থাকে। তখন ডেন এবং কিছু লোকজন সেখানের ভিতর কিছু সার্ভাইভাল কিট খুঁজতে থাকে, যাতে প্রয়োজন হলে তারা যেন সার্ভাইভ করতে পারে। তখনই তারা এমন কিছু দেখতে পায় যেটা দেখে সবার আত্মা কেঁপে ওঠে। সেখানে অনেকগুলো মানুষের লাশ ঝুলানো অবস্থায় আছে, যেগুলো মাকড়সার জাল দিয়ে আটকানো ছিল। এইসব দেখে ডেন জোরে শব্দ করে ডেভিডকে ডাকতে থাকে। ডেভিড ও বাকি লোকজন দ্রুত সেখানে চলে আসে। তাদের সাথে সে মেকানিকও ছিল। লাশগুলো দেখে মেকানিক পিছনে যেতে থাকে। তখনই পেছন থেকে কেউ একজন মেকানিকের ঘাট ধরে টানতে থাকে, আর মেকানিক ভয়ে চিৎকার করে ওঠে। তার ঘাট জাপটে ধরা লোকটি একজন আর্মির অফিসার ছিল, যে কিনা পুরোপুরি মাকড়সার জালে আটকে গিয়েছিল। তার পুরো শরীরে ফোড়া উঠে ভরে গিয়েছিল, কিন্তু লোকটি তখনও জীবিত ছিল। সে চিৎকার করছিল এবং বলছিল, এই সবকিছু আমাদের জন্য হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। তখন তার শরীরে থাকা ফোড়াগুলো ফেটে সেখান থেকে মাকড়সা বের হতে থাকে। মেকানিক এসব দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে, আর তখনই বড় একটা মাকড়সা তার সামনে চলে আসে। এত বড় মাকড়সা দেখে ভয়ে তার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় এবং সে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। তখনই পেছন থেকে অলি এসে গুলি করে মাকড়সাটাকে মেরে ফেলে। কিন্তু তখনই সেখান থেকে আরো বড় বড় অনেকগুলো মাকড়সা বের হয়ে আসে এবং তাদের উপর আক্রমণ করে। লোকজন তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে মাকড়সাগুলোকে মারতে থাকে, কিন্তু সে মাকড়সার জালগুলোর মধ্যে এক ধরনের অ্যাসিড ছিল, যা কিনা একজন ছেলের পা জ্বালিয়ে দেয়। ডেভিড ও তার লোকজন ছেলেটিকে টেনে স্টোর থেকে বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই সেই মাকড়সাগুলো ডেভিডের কিছু সঙ্গীদের মেরে ফেলে। ঠিক তখনই সেখানে থাকা মাকড়সার জালে আটকানো লাশগুলো নিচে পড়ে যায় এবং তাদের শরীরে থাকা ফোড়াগুলো ফেটে সেখান থেকে অনেক মাকড়সা বের হয়ে ডেভিড ও তার সঙ্গীদের দিকে আসতে থাকে। ততক্ষণে সে ছেলেটিও মারা যায়, যার পা মাকড়সার এসিডে পুড়ে গিয়েছিল। এজন্য সে ছেলেটিকে রেখে ডেভিড তার বাকি সঙ্গীদের নিয়ে সেখান থেকে বের হয়ে সুপার শপের ভেতর চলে আসে। কিন্তু ডেভিড বুঝতে পারছিল যে বাইরে যাওয়াটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সে তার সঙ্গীদের নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্তটা পাল্টে দেয়, কারণ সে তার সঙ্গীদের জীবন হুমকির মুখে দিতে চাইছিল না। এভাবে আরেকটি রাত কেটে যায়। এদিকে অর্ধেকের বেশি লোকজন মিসেস কারমোডিকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এমনকি সেই মেকানিকও বাঁচার ভরসা নিয়ে কারমোডির স্মরণে চলে আসে। এইসব দেখে ডেভিডের সঙ্গীরা আর এক মুহূর্ত স্টোরে থাকতে চাইছিল না, কিন্তু সেই সময় ডেভিড অন্য কিছু চিন্তা করছিল। ডেভিড তখন বলে, তোমাদের মনে আছে সে মিলিটারি অফিসার বলেছিল এই সবকিছু তাদের জন্যই হয়েছে এবং সে মৃত্যুর আগে আমাদের কাছে ক্ষমা চেয়েছিল। ডেভিড বলে, তার কাছে মনে হয় এখানে যা কিছুই হচ্ছে এসবের পেছনে মিলিটারিদের হাত আছে, আর এইসবের উত্তরও মিলিটারি সৈন্যরাই দিতে পারবে। এসব ভেবে ডেভিড সেখানে থাকা একজন আর্মির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, এখানে যা কিছু হচ্ছে এ ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? একথা শুনে সে ভীতু হয়ে বলে, এ ব্যাপারে আমি কিছুই জানি না। ডেভিড তাকে জিজ্ঞেস করে, তোমার বাকি সঙ্গীরা কোথায় আছে? সে তাকে জানায়, আমি তাদেরকে অনেকটা সময় ধরে দেখিনি। সবাই মিলে তখন বাকি সৈন্যদের খোঁজার জন্য লোডিং ডকের দিকে যেতে থাকে। তখনই কারমোডির প্রার্থনা শুনতে থাকা মেকানিকটা তাদেরকে সেখানে যেতে দেখে ফেলে এবং সে তাদের পিছু নিতে থাকে। এদিকে ডেভিড এবং তার সঙ্গীরা যখন লোডিং ডকের ভেতরে পৌঁছে যায়, তখন সেখানকার দৃশ্য দেখে সবাই একদমই চমকে যায়। সেখানে সে মিলিটারির বাকি দুজন সঙ্গী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তাদেরকে দেখে সে কেঁদে কেঁদে বলতে থাকে, তারা এটা কি করেছে? আমি যখনই সে মেডিকেল স্টোরে থাকা আর্মি অফিসারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদেরকে বলেছিলাম, তখনই তারা বলেছিল
তারা তাদের জীবন নিয়ে নেবে, কিন্তু আমি বুঝতে পারিনি তারা সত্যি এই কাজটি করে ফেলবে। তখনই ডেভিড চিৎকার করে বলে ওঠে, তার মানে আমি সঠিক বলেছিলাম, এইসব সেই অ্যারোহেড প্রজেক্টের জন্যই হয়েছে। সে তখন ওই মিলিটারি সদস্যকে সত্যটা জানাতে বলে, নয়তো সে তাকে এখানেই মেরে ফেলবে। তখনই পেছন থেকে মেকানিক সবকিছু শুনে ফেলে এবং সেই সেনা সদস্যকে ধরে সে কার্মোডের কাছে নিয়ে আসে এবং কার্মোডের কাছে সবকিছু বলে দেয়। লক্ষ্য করা যায় সেখানে থাকা প্রায় সব মানুষ মিসেস কার্মোডিকে ঈশ্বরের দূত মনে করে নিয়েছে। তখনই কার্মোডি সে সেনা সদস্যকে জিজ্ঞেস করে, তোমরা আসলে কি করেছ? প্রজেক্ট দ্য অ্যারোহেড আসলে কি? সত্যিটা না বললে আমি তোমার জিভ কেটে ফেলবো। তখন সেনা সদস্যটি বলে, আমি এইসবের সাথে যুক্ত নই। আমি এখন তোমাদেরকে যা যা বলবো তার সবকিছু আমি আমার দুই সঙ্গীদের কাছ থেকে শুনেছি, যারা মাত্রই নিজেদের জীবন নিয়ে নিয়েছে। আসলে দ্য অ্যারোহেড প্রজেক্টের উদ্দেশ্য ছিল নতুন ডাইমেনশন খোঁজা, অর্থাৎ ভিন্ন এক জগতের খোঁজ করছিল তারা। মিলিটারি বেসমেন্টের সায়েন্টিস্টরা একটি নতুন ডাইমেনশনের খোঁজ পায়, যেখানে একটি অন্য জগতের অস্তিত্ব ছিল। সায়েন্টিস্টরা মিলে সে ভিন্ন জগতে প্রবেশ করার জন্য একটি জানালা তৈরি করেছিল, কিন্তু ভুলবশত সে সেখানকার একটি দরজা খুলে দেয়, যেখান দিয়ে সেই জগতের জীবজন্তুরা আমাদের জগতে চলে আসে। আমি শুধু তোমাদের কাছে এইসব লুকিয়ে ভুল করেছি, তাছাড়া আমার কোনো দোষ নেই। এইসব শুনে কার্মোডি এবং তার অন্ধভক্তরা অনেক রেগে যায়। তখন কার্মোডি বলে, এই সমস্ত সায়েন্টিস্টরা শুরু থেকেই ঈশ্বরের বানানো নিয়মের বিরোধিতা করে আসছে। তারা চাঁদে প্রবেশ করে চাঁদের পবিত্রতা নষ্ট করেছে, মহিলাদের গর্ভপাত করে প্রকৃতি নষ্ট করেছে। তাই এখন তাদের পাপের শাস্তি ঈশ্বর আমাদেরকে দিচ্ছে, আর এই সবকিছুর জন্য সেও দায়ী। মিসেস কার্মোডি অর্ডার দিলে তার সঙ্গীরা তাকে ধরে মারতে থাকে এবং ছুরি দিয়ে তাকে এলোভাতারি আঘাত করতে থাকে। তখন ডেভিড তাকে বাঁচাতে সামনে এগিয়ে আসে, কিন্তু সবাই ডেভিডকে ধরে আটকে ফেলে এবং মিসেস কার্মোডির আদেশ অনুযায়ী তাকে ধরে স্টোরের বাইরে ফেলে দেয়। তখনই বিশাল কাকড়ার হাতের মতো একটি জন্তু সেখানে চলে আসে এবং তার পাঞ্জা দিয়ে ধরে সেই সেনা সদস্যকে সেখান থেকে নিয়ে চলে যায়। কার্মোডি এবং তার সাপোর্টারদের এমন নিষ্ঠুরতা দেখে ডেভিড ও তার সঙ্গীরা প্রচণ্ড কষ্ট পায়। তখন কার্মোডি সবাইকে বলে, আজকে আমরা তাকে ঈশ্বরকে উৎসর্গ করেছি, তাই আজকে আমাদের সেই জন্তুগুলো কোনো কিছুই করবে না, কিন্তু আমাদের কালকের ব্যবস্থা করতে হবে। কার্মোডির এই ধরনের কথায় ডেভিড এবং তার সঙ্গীদের প্রচণ্ড চিন্তায় ফেলে দেয়। তাই পরের দিন সকালে কার্মোডি এবং তার ভক্তদের জাগার আগেই ডেভিড এবং তার সঙ্গীরা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু যখনই তারা পুরো প্রস্তুতি নিয়ে দরজার দিকে এগিয়ে আসে, তখনই তারা দেখতে পায় কার্মোডি একটি চাকু নিয়ে সেখানে বসে আছে। ডেভিড তখন তাকে বলে, আমরা শুধু এখান থেকে চলে যেতে চাই, আমাদেরকে যেতে দাও। কিন্তু কার্মোডি তাদেরকে কোনো কিছুতেই সেখান থেকে যেতে দিতে চাইছিল না, কারণ সে একের পর এক ডেভিডের সব সঙ্গীদের সেই জন্তুগুলোর কাছে উৎসর্গ করার চিন্তা করে রেখেছিল। কার্মোডি তার ভক্তদেরকে ডেভিডের ছেলে বিলিকে ধরে তার কাছে নিয়ে আসতে বলে। এই কথা শুনে ছুরি নিয়ে সবাই বিলির দিকে এগোতে থাকে। তখনই ডেভিড এবং তার বাকি সঙ্গীরা লাঠিসোঁটা নিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু কার্মোডির ভক্তরা সংখ্যায় বেশি ছিল, যার কারণে ডেভিডের সাথে থাকা লোকজন কোনো মতে তাদের সাথে পেরে উঠছিল না। তখনই কার্মোডি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এইসব দেখে লি একটা বন্দুক নিয়ে সোজা কার্মোডিকে গুলি করে মেরে ফেলে। এইসব দেখে তার সব ভক্তরা ভয়ে অস্ত্র ফেলে দেয়। তারপর ডেভিড তার সঙ্গীদের নিয়ে স্টোর থেকে বাইরে চলে আসে। গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই কুয়াশার কারণে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ডেভিড, বিলি, অ্যামান্ডা, আইডিন এবং ডেন একসাথে ছিল, কিন্তু অলি এবং অন্যদের তারা কোথাও দেখতে পাচ্ছিল না। তখনই ডেভিড তার সাথে থাকা লোকজনদের নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। দেখা মাত্রই জন্তুটি এক ঝটকায় অলিকে ধরে ফেলে এবং তাকে জীবিত খেয়ে ফেলে। তখন অলির বন্দুকটি গাড়ির সামনে এসে পড়ে। এটা দেখে ডেভিড ও তার সঙ্গীরা গাড়ির ভেতরে গিয়ে বসে। ডেভিড তার বাকি সঙ্গীদের রাস্তা দেখানোর জন্য হর্ন বাজাতে থাকে, কিন্তু ততক্ষণে তার বাকি সঙ্গীরা জন্তুগুলোর শিকারে পরিণত হয়ে যায়। তখনই বড় একটি মাকড়সা ডেভিডের গাড়ির উপর চলে আসে। এইসব দেখে ডেভিড দ্রুত গাড়ির বনেটের উপর থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং গাড়িটি স্টার্ট দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। সর্বপ্রথম ডেভিড তার বাড়িতে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রীও সে জন্তুগুলোর শিকারে পরিণত হয়ে গিয়েছিল। ডেভিড কান্নায় ভেঙে পড়ে। তারপর সে নিজেকে বুঝিয়ে সেখান থেকে চলে আসে। রাস্তায় তারা দেখতে পায় সে জন্তুগুলো পুরো শহরকে তছনছ করে ফেলেছিল। জায়গায় জায়গায় শুধু লোকজনের লাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, এমনকি সেই কুয়াশাগুলো কোনোভাবে কমছিল না। ডেভিড তখন হাইওয়ের দিকে যেতে শুরু করে। তখনই সে সামনে গিয়ে গাড়িটা থামিয়ে দেয়। তারা সেখানে সে বড় বড় সরুওয়ালা জন্তুটাকে সেখান থেকে যেতে দেখে। জন্তুটা আকারে এতটাই বড় ছিল যে জন্তুটির পা পড়ার সাথে সাথেই পুরো জায়গাটি কেঁপে উঠছিল। জন্তুটি সেখান থেকে যাওয়ার পর ডেভিড সামনে এগোতে থাকে, এই ভরসায় যে সামনে হয়তো তারা কুয়াশা দেখতে পাবে না এবং কেউ হয়তো তাদেরকে বাঁচাতে চলে আসবে। সামনে যেতে যেতেই ডেভিডের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কুয়াশাগুলো ক্রস করতে পারেনি। তখন ডেভিড এবং তার সঙ্গীরা বিশ্বাস করতে থাকে যে জন্তুগুলো পুরো দুনিয়া কবজা করে নিয়েছে, এখন তাদের জীবিত বেঁচে থাকা অসম্ভব। এসব ভাবতে ভাবতে ডেন বলে, আমরা আমাদের জীবনকে মৃত্যু ঝুঁকিতে ফেলে দিয়েছি। এই নিষ্ঠুর জন্তুগুলো নির্মমভাবে আমাকে মারার আগেই
আমি নিজেকে গুলি করে মেরে ফেলবো। এই কথা শুনে ডেভিড, এমান্ডা এবং আইরিন একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারাও এই সিদ্ধান্তে একমত। তখনই ডেভিড বন্দুকটি বের করে সবার সহমতে বিলি, এমান্ডা, আইরিন এবং ড্যানকে গুলি করে দেয়। যখন সে নিজেকে গুলি করতে যায় তখন সে বুঝতে পারে বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে। ডেভিড গাড়ি থেকে বাইরে চলে আসে এবং সে জন্তুগুলোর কাছে নিজেকে সমর্পণ করে বলতে থাকে, মেরে ফেলো আমাকে। কিন্তু তখনই এমন কিছু একটা ঘটে যা দেখে ডেভিডের পায়ের নিচের মাটি সরে যায়। তখনই সামনে দিয়ে ডেভিড কিছু একটা আসতে দেখতে পায়। ডেভিড তখন খুশিতে মৃত্যুকে বরণ করার জন্য তৈরি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো অন্য জগতের কোনো প্রাণী বা এলিয়েন ছিল না, বরং মিলিটারি সোলজাররা ছিল, যারা অন্য জগতের দরজাটি বন্ধ করে দিয়েছিল এবং অন্য জগৎ থেকে আসা সেই সমস্ত জন্তুগুলোকে তারা মেরে ফেলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। তাদের সাথে কিছু রেস্কিউ টিমও আছে, যাদের মধ্যে সেই মহিলাটিও ছিল, যে তার সন্তানদের জন্য সর্বপ্রথম স্টোর থেকে বের হয়ে গিয়েছিল। তাড়াহুড়া করে নেওয়া একটা সিদ্ধান্ত ডেভিডের পুরো দুনিয়া উল্টে দিয়েছিল। ডেভিড সেখানে বসে নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয়ে পাগলের মতো চিৎকার করছিল। আর এর সাথে সাথেই এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনোই তাড়াহুড়ো করে নেওয়া উচিত না। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।